গল্পটা শুরু হয় 1965 সালে কোরিয়া থেকে, যেখানে একজন প্রফেসর একটা নেকড়েকে তার ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল যাতে সে এই নেকড়েটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারে। একদিন রাতে যখন সে নেকড়েটাকে খাবার দিতে যাচ্ছিল তখন হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যায়, যার কারণে প্রফেসর সেখানেই মারা যায়। এরপর কিছুদিন পার হয়ে যায়। সানি নাম করে একটা মেয়ে তার পুরো ফ্যামিলি সহ ওই বাড়িতেই থাকতে আসে। সানির বাবা আগেই মারা গিয়েছে, যার কারণে তার বিধবা মাই তাদের দুই বোনের খেয়াল রাখে। বড় মেয়ে মানে সানির শ্বাস নিতে সমস্যা হয়, যার কারণে সে খুব একটা বাইরে যায় না, এমনকি স্কুলেও যায় না। বাসায় বসেই সে পড়াশোনা করে। আর বাসায় এভাবে একা একা থাকার কারণে তার আসলে কোনো বন্ধুই নেই। সানিরা যে বাড়িতে থাকতে এসেছে, মানে ওই প্রফেসর আগে যে ঘরে থাকতো সেটা সানির বাবার বন্ধুর বাড়ি। এখন সেটা দেখাশোনা করে, মানে এখন ওই বাড়ির মালিক তার এক ছেলে জি, সেই এই ঘরটা সানিদের পরিবারকে থাকার জন্য দিয়েছে। এর পেছনে অবশ্য একটা কারণও আছে। জি সানিকে মনে মনে পছন্দ করে, তবে সানি তাকে খুব একটা পাত্তা দেয় না, কারণ সানি মনে করে যে জির ব্যবহার খুব একটা ভালো না। এরপর রাতের বেলায় সানি যখন তার নিজের ঘরে বসে পড়াশোনা করছিল তখন বাইরে থেকে সে কিছু একটার আওয়াজ শুনতে পায়। সানি মনে করে যে হয়তো তাদের বাড়িতে চোর এসেছে, তাই সে গিয়ে তার মাকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু তার মা তখন গভীর ঘুমে বিভোর ছিল। তাই সে তার মাকে বেশি না ডেকে একাই চলে যায় ওই আওয়াজটা কোত্থেকে আসছে সেটা দেখার জন্য। অনেক ভয়ে ভয়ে সে সামনের দিকে এগোতে থাকে। এরপর সে ওই ঘরটার সামনে চলে আসে, যেখানে সেই প্রফেসর একটা নেকড়েকে বন্দি করে রেখেছিল। সানি দরজা খুলতে সেখানে ওই নেকড়েটাকে দেখতে পায়, তবে অন্ধকারে সে ঠিকমতো বুঝতে পারছিল না যে জিনিসটা কি। এদিকে নেকড়েটা তো তাকে ধাক্কা দিয়ে বের হয়ে আসে। সানি তো কিছুই বুঝতে পারছে না যে ওটা কি ছিল, তাই সেও ভয় পেয়ে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। তখন সানির চিল্লানোর আওয়াজ শুনে ঘর থেকে দ্রুত তার মা আর বোন বাইরে বেরিয়ে আসে আর সানিকে ধরে আবারও ঘরে নিয়ে যায়। এরপর দিন সকালবেলা আমরা দেখতে পাই যে সানি তার মায়ের সঙ্গে বাইরে কাপড় নাড়ছে। তখন এক প্রতিবেশী তাদের সঙ্গে দেখা করতে আসে। সানির মা তাকে গতকাল রাতের ঘটনা সবই খুলে বলে। তখন এই প্রতিবেশী বলে যে এই এলাকায় অনেক নেকড়ে থাকে আর এরা রাতের বেলার দিকেই বেশি আসে, তবে এরকম যদি আর কখনো আপনারা সমস্যায় পড়েন অবশ্যই আমাদেরকে ডাকবেন। এটা বলেই তারা সানিদের কিছু ফল দিয়ে সেখান থেকে চলে যায়। তখন হঠাৎ করেই সানির নজর চলে যায় কিছু লাকড়ির দিকে। তার মনে হয় যে ওখানে কিছু একটা লুকিয়ে আছে, তাই সে দ্রুত তার মাকে ওটা দেখায়। তার মায়ের মনে হয় যে এটা হয়তোবা সেই নেকড়েটা যেটাকে গতকাল রাতে সানি দেখেছিল। সানির মা তাকে বাইরে আসার জন্য ডাকে, আর তখন সবাইকে অবাক করে দিয়ে সেখান থেকে নেকড়ের বদলে একটা ছেলে বেরিয়ে আসে। তবে তার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। সে পুরো একটা নেকড়ের মতোই ব্যবহার করছিল আর সামনে থাকা আলুগুলোকে পশুদের মতো করেই খাচ্ছিল। আসলে অনেক দিন ধরে না খেয়ে থাকার জন্য তার প্রচন্ড পরিমাণ ক্ষুধা লেগেছিল, তাই সামনে যাই দেয়া হচ্ছিল সে পাগলের মতো খাচ্ছিল। তবে ওই ছেলেটা তাদের কোনো ক্ষতি করছিল না, এমনকি সে ওখান থেকে যাওয়ার কোনো নামই নিচ্ছিল না। তাই সানির মা এরপর সেখানকার লোকাল থানায় খবর দেয়। এরপর তাদের বাসায় পুলিশ আসার পর তারা বুঝতে পারে যে ওই ছেলেটা কথা বলতে পারে না, এমনকি কিছু লিখতেও পারে না। তবে অন্যরা যে কথা বলে সে ওটা পুরোপুরি বুঝতে পারে। এই সবকিছু দেখেও পুলিশ বুঝতে পারে না যে এখন তারা ছেলেটাকে নিয়ে কি করবে, কারণ ছেলেটার বয়স প্রায় 19 বছর, যার কারণে কোনো অনাথ আশ্রমেও তাকে রাখা যাবে না। তখন পুলিশ আইডিয়া করে যে কোরিয়ার যুদ্ধে যে 60,000 মানুষ মারা গিয়েছিল তাদের মধ্যে হয়তো এই ছেলেটার বাবা মাও ছিল, মানে ওই ছেলেটার এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই, সে পুরো অনাথ। এদিকে সানির মা চিন্তা করছে যে এরকম একটা ছেলেকে সে কোনোভাবেই তার বাড়িতে রাখবে না, তাই সে পুলিশকে যত দ্রুত সম্ভব একটা ব্যবস্থা করতে বলে। তবে পুলিশ তখন বলে যে তাকে রাখার জন্য একটা জায়গা খুঁজতে হলে আমাদের কিছু সময়ের প্রয়োজন। এটা শুনে তো সানির মার একটু টেনশন বেড়ে যায়, আর ওই ছেলেটার দিকে তাকিয়ে তার একটু মায়া হয়। এই সবকিছু বিবেচনা করে সে সিদ্ধান্ত নেয় যে এই ছেলেটাকে অ্যাডপ্ট করে নেবে। তখন সে পুলিশকেও এটা জানায় যে যখন আপনারা ওর থাকার একটা ভালো জায়গা পেয়ে যাবেন তখন ওকে আমাদের বাসা থেকে নিয়ে যাবেন। এরপর বাড়িতে ফিরে এসে সানির মা ওই ছেলেটার একটা নাম দেয় চুলসু। এরপর সে চুলসুকে বলে যে তুমি এখনই গোসল করে ফেলবে, কারণ তোমার গা থেকে বাজে গন্ধ আসছে। তবে চুলসু তার কথা শোনে না, সে গোসল করতে চাচ্ছিল না। তাই এরপর সে তাকে জোর করে গোসল করিয়ে সুন্দর একটা জামা পরিয়ে বাইরে নিয়ে আসে
আসে। এরপর যখন সবাই একসঙ্গে বসে রাতের খাবার খাচ্ছিল তখন চুলসু সেখানে এসে একদম পশুদের মতো খাওয়া শুরু করে দেয় আর সবার খাবার সে একাই সাবার করে দেয়। সানির তো চুলসুর এরকম আচরণ মোটেও পছন্দ হয় না, তাই সে তার মাকে জিজ্ঞেস করে যে সত্যি করে বলো তো আর কতদিন তোমার এই জঙ্গলির সঙ্গে আমাদেরকে থাকতে হবে। তখন তার মা বলে যে বেশি দিন না, খুব দ্রুতই দেখবে ওর একটা থাকার ব্যবস্থা হয়ে যাবে। এরপরে সানির মা চুলসুর জন্য ঘরে আলাদা একটা জায়গা করে দেয় আর রাতের বেলায় তাকে সেখানে ঘুমোতে বলে, কিন্তু তখন না ঘুমিয়ে জানালার কাছে গিয়ে চাঁদ দেখতে থাকে আর নেকড়ের মতো করে আওয়াজ করতে থাকে। এটা শুনে তো সানির মা সেখানে এসে তাকে আগে ওখান থেকে নামায় আর ধমক দিয়ে তাকে ঘুমোতে বলে। এর পরের দিনে আমরা দেখতে পাই পুরো বাড়িতে এখন শুধুমাত্র সানি আর চুলসুই আছে। সানি তখন একটা কার্টুন ভরা বই উঠানোর চেষ্টা করে, কিন্তু ওটা অনেক ভারী হওয়ার কারণে সে ওই কার্টুনটা 1 ইঞ্চিও নড়াতে পারছিল না। তখন চুলসু তাকে সাহায্য করতে আসে, মানে ওই কার্টুনটা উঠাতে সেখানে আসে। কিন্তু সানি তো চুলসুকে দেখে ভয় পেয়ে যায় এবং সে ভাবে যে চুলসু হয়তো তার সঙ্গে খারাপ কিছু করবে। চুলসু কাছে আসতেই সানি তো তাকে মারতে শুরু করে, তবে চুলসু সেখানে এসে চুপচাপ ওই কার্টুনটা উঠিয়ে দেয়। এটা দেখে আমরা বুঝতে পারি যে চুলসু আসলে বেশ শক্তিশালী আর সানিও বুঝতে পারে যে চুলসু তাকে সাহায্য করার জন্যই এসেছিল, তাই সে চুলসুকে থ্যাংক ইউ বলে। ঠিক তখনই আবার জি সেখানে চলে আসে আর সেও এসে সানিকে কার্টুনগুলো সরাতে সাহায্য করে। তবে মজার বিষয় হলো যে সে ওখানকার একটা কার্টুনকেও ঠিক মতো সরাতে পারছিল না, যে কার্টুনগুলোকে চুলসু অনায়াসে সরিয়ে ফেলছিল সেইগুলোকে জি 1 ইঞ্চিও নড়াতে পারে না। এরপরে সানি জিকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু জি তখন তার সঙ্গে অসভ্যতা করতে শুরু করে। সে জোর করে সানির হাত ধরে রাখে। ঠিক তখনই সেখানে চুলসু এসে জির হাতকে শক্ত করে ধরে ফেলে আর ধাক্কা দিয়ে তাকে সামনের দিকে ফেলে দেয়। তাই জি না যাওয়া সত্ত্বেও চুলসুকে ভয় পেয়ে তখন ঘর থেকে বেরিয়ে যায়। সানিও তখন বেশ ভালো করে বুঝতে পারে যে চুলসু তার কথা সম্পূর্ণ বুঝতে পারে। এরপর রাতের বেলায় সানি চিন্তা করে যে সে চুলসুকে একজন নর্মাল মানুষের মতো করে চলাফেরা করার জন্য ট্রেনিং দেবে, কারণ তার বিহেভিয়ার তো পুরো জঙ্গলের পশুদের মতো ছিল। তাই এর পরের দিন সকালবেলা হতেই শুরু হয়ে যায় চুলসুর নতুন ট্রেনিং। সানি তার জন্য অনেকগুলো আলু সিদ্ধ করে নিয়ে যায় আর তাকে শেখায় কিভাবে মানুষের মতো করে আলু খেতে হয়। কিন্তু প্রথমে তো সে পশুদের মতোই অনেক দ্রুত খাচ্ছিল, যা দেখে সানি বেশ বিরক্ত হয়ে যায়। তবে ধীরে ধীরে সে শিখে ফেলে যে কিভাবে মানুষদের মতো করে আস্তে আস্তে খেতে হয়। এরপর চুলসু যখন রাতে খাবারের জন্য বসে তখন সে আবারও আগের মতো দ্রুত খেতে শুরু করে। তখন সানি তাকে আদর করে আবারও তাদের মতো করে খাওয়া শেখায়। এরপর চুলসু নর্মাল মানুষের মতো করে খাওয়া শুরু করে। তখন সেখানে থাকা বাকিরা এটা দেখে পুরো অবাক হয়ে যায়। এরপর সানি আস্তে আস্তে করে চুলসুকে কাপড় পরা শেখাতে থাকে, ঠিক মতো ধোয়া, গোসল করা, ঘর গোছানো, এমনকি পড়ালেখাও শেখাতে শুরু করে। মানে একজন নর্মাল মানুষ যেভাবে বিহেভ করে সে তার সবকিছুই আস্তে আস্তে শেখাতে শুরু করে, যাতে করে সে পুরো তাদের মতোই চলাফেরা করতে পারে। আর কিছুদিন যেতেই চুলসু অনেক কিছু আয়ত্ত করে ফেলে। অনেক কিছু শিখলেও এখনো সে ঠিক করে লিখতে বা বলতে পারে না, কিন্তু চুলসু যে এতদিনে এইগুলো শিখেছে এই জন্য সানি তার উপর অনেক খুশি ছিল। এরপর দেখা যায় যে চুলসু বাচ্চাদের সঙ্গেও খেলা শুরু করে। চুলসু অনেক জোরে দৌড়াতে পারে, মানে এটা হলো একটা স্পেশাল কোয়ালিটি। চুলসু আসলে অনেক দয়ালু, সে কখনো চায় না কেউ কোনো কিছুতে কষ্ট পাক, তাই সে বাচ্চাদেরকে অনেক সাবধানে রাখতো। আর এভাবে আস্তে আস্তে চুলসু এবং সানির মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্ব গড়ে ওঠে। এরপরে একদিন চুলসু, সানি, তার বোন এবং মা একসঙ্গে মার্কেটে যায় আর একটা দোকানে ঢুকে কিছু জিনিস কিনছিল। ঠিক তখনই উপর থেকে একটা পিলার তাদের ওপর এসে পড়ে, তবে চুলসু ঠিক সময় তাদের সেখান থেকে সবাইকে বাঁচিয়ে নেয়। বড় ওই পিলারটা এসে সোজা চুলসুর গায়ের উপরেই পড়ে, কিন্তু এতে তার কিছুই হয় না। এটা দেখে তো সেখানে থাকা সবাই পুরো অবাক হয়ে যায়। এদিকে সানি আর চুলসু তো একসঙ্গে সারাটা দিন অনেকটা সময় কাটায়, যার কারণে তারা একে অপরকে এখন আবার পছন্দ করতে শুরু করেছে। চুলসু তো সানিকে অনেক বেশি পছন্দ করে ফেলেছে, তাই সে সানির রুমের পাশেই ঘুমিয়ে থাকে। এরপরে একদিন থানা থেকে সানিদের বাসায় কল আসে আর জানায় যে তারা চুলসুর জন্য একটা জায়গা পেয়ে গিয়েছে। তখন সানি পুলিশকে জানায় যে এখানে চুলসু নামের কেউ থাকে না। আসলে সানি কোনোভাবেই চাচ্ছিল না যে চুলসু তার থেকে আলাদা হয়ে যাক। অন্যদিকে দেখা যায় এক রাতের বেলায় জি অতিরিক্ত ড্রিঙ্কস করে তার এক গার্লফ্রেন্ডের সঙ্গে করে নিয়ে গাড়ি চালাচ্ছিল, যার কারণে সে কন্ট্রোল হারিয়ে ফেলে। সানির এক প্রতিবেশীর ফার্মের ওপরে গাড়িটা চালিয়ে দেয়, যার কারণে সেখানে থাকা একটা ভেড়া অনেক আহত হয়ে যায়। জি এটা দেখে ভয় পেয়ে তখন সেখান থেকে গাড়ি নিয়ে দ্রুত বের হয়ে যায়, কিন্তু চুলসু তখন তাকে দেখে ফেলে। সঙ্গে সঙ্গে সে ওই আহত ভেড়াটাকে নিয়ে ওই মালিকের কাছে যায়। তখন ওই মালিকও খুব ভালো করে বুঝতে পারছিল চুলসু এমনটা করেনি, তাই সে ভেড়াটাকে ওখানে রেখেই চুলসুকে তখন চলে যেতে বলে। ওই দিন রাতে আবার জি কিছু গুন্ডাকে সঙ্গে করে নিয়ে সানিদের
সানির বাড়িতে চলে আসে। এরপর সোজা সানির রুমে চলে যায় আর তাকে তার সঙ্গে যাওয়ার জন্য বলে, কিন্তু সানি তো কোনোভাবেই তার সঙ্গে যেতে রাজি হয় না। তাই জি তাকে জোর করতে থাকে। এই সবকিছুই আবার চুলসু দূরে দাঁড়িয়ে দেখছিল আর প্রচন্ড পরিমাণ রাগ হচ্ছিল। আর এখানেই ঘটে সব থেকে অবাক করা বিষয়। অতিরিক্ত রাগের কারণে চুলসুর শরীর আস্তে আস্তে নেকড়ের শরীরে পরিবর্তন হতে শুরু করে আর সে ওখানে এসে জিয়ের লোকদের এক এক করে দূরে ফেলে দিতে থাকে। এটা দেখে তো জি অনেক বেশি ভয় পেয়ে যায়। সে চুলসুর কাছে বারবার মাফ চায়, কিন্তু চুলসু তাকে কোনোভাবেই ছাড়ে না। এরপর সানি যখন তাকে এইসব করতে নিষেধ করে তখনই সে জিকে ছেড়ে দেয় আর এরপরে চুলসু আস্তে আস্তে মানুষ রূপে ফিরে আসে। সবকিছু দেখে আসলে সানিও অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। এদিকে ওই দিন রাতে আবার জি সানিদের বাড়িতে আসে আর পুলিশকে বলে যে চুলসু একটা জানোয়ার, সে তাদেরকে অনেক বাজেভাবে মেরেছে। জি তখন সানিকে বলে যে তুমি তো দেখেছো, তাহলে পুলিশকে সবকিছু খুলে বলো। কিন্তু সানি তখন বলে যে আমি কিছুই জানি না। উল্টো সে পুলিশকে বলে যে জি আমাকে জোর করে তার সঙ্গে বাহিরে নিয়ে যাচ্ছিল। তখন জি বলে এটা আমার বাড়ি, তাই আমার যখন ইচ্ছা আমি এখানে তখনই আসতে পারি। এরপর সে সানির পরিবারকে বলছে যদি আপনারা এখানে থাকতে চান তাহলে সবার আগে চুলসুকে এই বাড়ি থেকে বের করেন। কিন্তু সানি তো তার এই কথা কোনোভাবেই মেনে নিতে চাচ্ছিল না। তবে কোনো উপায় না থাকার কারণে সানির মার জিয়ের কথাটা মেনে নিতে হয়, কারণ আলটিমেটলি বাড়িটা তো জিয়েরই। তাই এরপর তারা চুলসুকে রাখার জন্য তাদের ঘরের পাশের একটা ঘরে পরিষ্কার করতে শুরু করে। এটা আসলে সেই ঘর ছিল যেখানে আগে প্রফেসর চুলসুকে বন্দি করে রেখেছিল। এরপর ওই ঘরটা সুন্দর করে পরিষ্কার করে তারা চুলসুকে সেখানেই রেখে যায়। এদিকে জি ওই ঘরের সামনে একটা এনভেলপ দেখতে পায় যেখানে একটা জায়গায় অ্যাড্রেস লেখা ছিল। এরপর ওই অ্যাড্রেস অনুযায়ী সে ওখানে চলে যায় আর সেখানে যাওয়ার পর তার সঙ্গে একটা প্রফেসরের দেখা হয়। ইনি আসলে ওই প্রফেসরের কলিগ যে গল্পের শুরুতেই মারা গিয়েছে। এরপর জি ওই প্রফেসরকে চুলসুর ব্যাপারে সবকিছুই খুলে বলে। এদিকে সানি তো চুলসুর ঘরে গিয়ে তাকে বাইরে নিয়ে আসে, কারণ তাদের বাড়িতে তখন কেউ ছিল না। দুইজন সেখানে অনেক মজা করে, কিন্তু সানি তখন দৌড়াতে দৌড়াতে হঠাৎ করেই পড়ে যায়, কারণ তার তো এমনিতেই শ্বাস নিতে সমস্যা হয়। তাই অতিরিক্ত দৌড়ানোর কারণে তার শ্বাসকষ্ট হতে শুরু করে। একটু সময় পরই সে ওখানে বেহুশ হয়ে যায়, যার কারণে চুলসু অনেকটা ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে সানিকে নিজের কাঁধে উঠিয়ে দৌড়ে ঘরে চলে আসে, কিন্তু সানিদের ঘরে তো তখন কেউ ছিল না। তাই সে দৌড়ে আবার তার প্রতিবেশীর বাড়িতে চলে যায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেখানে গিয়েও সে কাউকে দেখতে পায় না যে তাদেরকে একটু সাহায্য করতে পারবে। এখানে চুলসু কি করবে সে কিছুই বুঝতে পারছিল না। তাই সে সানিকে কাঁধে করে নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। এদিকে দেখতে দেখতে তো দিন গড়িয়ে রাত হয়ে যায়, কিন্তু চুলসু এবং সানি এখনো বাসায় ফিরে আসে না, যার কারণে সানির মা জি এবং পুলিশ অফিসারকে সঙ্গে করে নিয়ে ওই জঙ্গলের মধ্যে সানিকে খুঁজতে বেরিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর তারা সানি এবং চুলসুকে পেয়ে যায়। তবে সানি তখনও বেহুশ অবস্থায় ছিল আর সেখানে থাকা প্রত্যেকটা লোক মনে করছিল চুলসু হয়তো সানিকে খাওয়ার জন্য এই জঙ্গলে নিয়ে এসেছে। এরপর পুলিশ এবং জি মিলে চুলসুকে বেঁধে আবারও সেই ঘরে বন্দি করে রাখে আর সানিকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। এদিকে জি তো সেই প্রফেসরের কলিগকে সানিদের বাড়িতে নিয়ে আসে। তখন ওই প্রফেসর সানির মার সঙ্গে কথা বলে জানায় যে আমি আর আমার এক বন্ধু মিলে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। আমরা আসলে একটা সুপার হিউম্যান বানাতে চেয়েছিলাম যার মধ্যে সব ধরনের কোয়ালিটি থাকবে। ওই প্রফেসর আসলে চুলসুকে তার সঙ্গে করে নিয়ে যেতে চায় যাতে করে তারা চুলসুর ওপরে আরো এক্সপেরিমেন্ট করতে পারে, কিন্তু পুলিশ অফিসার চুলসুকে তার সঙ্গে নিয়ে যাওয়ার পারমিশন দেয় না, কারণ চুলসু তো পুরোপুরি মানুষ নয়, তার মধ্যে নেকড়ের বৈশিষ্ট্য রয়েছে যা মানুষের ক্ষতি করতে পারে। আসলে পুলিশ চাচ্ছে চুলসুকে মেরে ফেলতে, কিন্তু সানির মা এটা কোনোভাবেই করতে দেয় না। এরপর পুলিশ অফিসার বলে যে আচ্ছা ঠিক আছে, আমরা কিছুদিন ধরে চুলসুর ওপর নজর রাখবো, যদি সে খতরনাক না হয় তাহলে আমরা তাকে মারবো না। এরপর তারা চলে দেয় আর সারাক্ষণ তার উপর নজর রাখতে শুরু করে। এদিকে কিছুদিন পর সানি হাসপাতাল থেকে বাড়িতে এসেই আগে চুলসুর সাথে দেখা করে। সে চুলসুকে দেখা মাত্রই আবেগ কন্ট্রোল করতে না পেরে জড়িয়ে ধরে। বেশ কিছুদিন নজর রাখার পর অফিসাররা মনে করে যে চুলসু তো মানুষের জন্য বিপজ্জনক নয়, তাই তারা সিদ্ধান্ত নেয় তারা চুলসুকে ছেড়ে দেবে। কিন্তু জি তো এরকম সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারছে না, কারণ সে চায় না চুলসু কোনোভাবেই সানির আশেপাশে থাকুক। আসলে কিছুদিন পরে জি সানিকে বিয়ে করতে যাচ্ছে, তাই সে চায় না যে সানি অন্য কারোর সঙ্গে মিশুক। তাই সে চুলসুর ওপর বিভিন্ন রকম দোষ দেওয়া শুরু করে, যেটা নিজের করা অপরাধ। মানে কিছুদিন আগে সে একটা ভেড়াকে যে আহত করে দিয়েছিল সেটা সে চুলসুর ওপরে চাপিয়ে দেয়, আর সে তার গার্লফ্রেন্ডকে দিয়েও এই মিথ্যা কথা বলার সাক্ষী দেয়। কিন্তু ঠিক তখনই ওই প্রতিবেশী সেখানে চলে আসে আর পুলিশকে বলে যে না, জি মিথ্যা কথা বলছে, চুলসু এরকম কোনো কাজই করেনি। কিন্তু জি তো একের পর এক দোষ চুলসুর ওপর চাপিয়েই যাচ্ছিল। এদিকে ওই প্রতিবেশী তো জি এর ওপর সন্দেহ হয় যে তার ফার্মের ভেড়াগুলোকে হয়তো সে আহত করে দিয়েছে। সে জিকে বলে আমি তোমার গাড়িটাকে
চেক করতে চায়। আর এসব কথা শুনে তার প্রচন্ড পরিমাণ রাগ হয়ে যায়। তাই প্রতিবেশী যখন সেই কথা বলে এখান থেকে চলে যাচ্ছিল, জি পেছন থেকে গিয়ে তার মাথার উপরে সজোরে আঘাত করে। আর এরপর সে গিয়ে ওই ঘরের বৈদ্যুতিক মিটারটাকে নষ্ট করে দেয়, যার কারণে পুরো ঘরেই কারেন্ট চলে যায়। এরপর অন্ধকার ঘরের মধ্যে গিয়েই চুলসুকে যেই অফিসার পাহারা দিচ্ছিল তাকেও মেরে ফেলে। এরপরে সে সোজা চুলসুর কাছে চলে যায়, আর সেখানে সে চুলসুর বানানো একটা গিটার ড্রয়িং রুমে দেখতে পায়। তখন জি চুলসুকে বলে যে সানির গিটারটা খারাপ হয়ে গিয়েছে, যার কারণে তার শরীরটাও খারাপ। আর তুমি কি জানো সে তোমাকে ঘৃণা করে, কিন্তু তুমি যদি তাকে একটা গিটার এনে দিতে পারো তাহলে সে তোমাকে পছন্দ করলেও করতে পারে। তখন জি তাকে বলে যে ওই গিটারটা তার প্রতিবেশীর বাড়িতে রয়েছে। এটা শুনে তো চুলসু তখনই সেখান থেকে বেরিয়ে সেই প্রতিবেশীর বাড়িতে গিটারটা যায় গিটারটা আনার জন্য। অন্যদিকে জি সবাইকে বলে যে চুলসু পুলিশ অফিসারকে মেরে এখান থেকে পালিয়ে গিয়েছে। এরপর তারা সবাই মিলে তো চুলসুকে খোঁজা শুরু করে। অন্যদিকে চুলসু সেই প্রতিবেশীর বাড়িতে গিয়ে সেই গিটারটা খুঁজতে থাকে। চুলসু তো অনেক রাতের বেলায় ওই প্রতিবেশীর ঘরের দরজা ভেঙে ফেলে এবং ঢুকে পড়ে, যার কারণে তারা মনে করে যে তাদের বাসায় কোনো চোর এসেছে। চুলসু তো ওই ঘরের মধ্যে কোনো গিটারই খুঁজে পায় না। তখন সে বাইরে বেরিয়ে দেখতে পায় সেখানে সব মানুষ দাঁড়িয়ে আছে। এরপর পুলিশ অফিসার তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। তখন চুলসু সানিকে তার আঁকা সেই গিটারের ড্রয়িংটা দেখায়। তখন সানিও বুঝতে পারে যে চুলসু আসলেই প্রতিবেশীর বাড়িতে গিটারটি খুঁজতে এসেছিল। এরপর সানি যখনই চুলসুর কাছে আসছিল তখন জি অফিসারের কাছ থেকে গুলি নিয়ে তাদের দিকেই তাক করে, কিন্তু সানি তখন জি এর কাছে গিয়ে তার থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন জি তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। এটা দেখে তো চুলসু প্রচন্ড পরিমাণ রেগে যায়। রাগের কারণে সে আবারও নেকড়েতে পরিণত হয়ে যায়। চুলসুকে এরকম নেকড়ে অবস্থায় দেখে সেখানে সবাই তার উপর গুলি করে, কিন্তু এই গুলিতে চুলসুর কিছুই হয় না। এরপর সে জিকে ওখানেই মেরে ফেলে, যা দেখে তো সবাই অনেকটা ভয় পেয়ে যায়। এরপর সে সানিকে সঙ্গে করে নিয়ে সেখান থেকে জঙ্গলের দিকে পালিয়ে যেতে শুরু করে। তখন অফিসার বাকিদের অর্ডার দেয় যে চুলসুকে এখনই মেরে ফেলতে হবে। এদিকে চুলসু আর সানি তো জঙ্গলের এক জায়গায় এসে থামে। তখন সানি তাকে বলে যে তুমি মানুষ নাকি নেকড়ে তা নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি। আর এই কথা বলেই সানি ওখানে বেহুশ হয়ে পড়ে। তখন চুলসু তাকে জড়িয়ে ধরে সেখানেই ঘুমিয়ে পড়ে। এর পরদিন সকালবেলায় সানি যখন ঘুম থেকে উঠে তখন সে দেখতে পায় কিছু লোকরা তাদেরকে খুঁজছে, আর অফিসারটা চুলসুকে মেরে ফেলতে চাচ্ছে। তাই চুলসু পিছু পিছু আসতে শুরু করে। এরপর সে চুলসুকে বলে যে আমরা দুইজন আর একসঙ্গে থাকতে পারবো না, মানুষ তোমাকে অনেক ভয় পাচ্ছে। সানি তাকে বলে যে তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও, আর খবরদার আমার পিছু করবে না। তাকে আটকানোর জন্য চুলসু এই প্রথমবার কথা বলে ওঠে। সে বলে যে আমাকে ছেড়ে যেও না, কিন্তু সানি তো একটা কথাও শোনে না। সে সেখান থেকে চলে যেতে থাকে। এরপর সে জঙ্গল থেকে বেরিয়ে পুলিশ অফিসারদেরকে বলে যে চুলসু এখান থেকে পালিয়ে গিয়েছে। এরপরে পুলিশ এই কেসটা বন্ধ করে দেয়, যাতে এই এক্সপেরিমেন্টের ব্যাপারে আর কেউ কিছু জানতে না পারে। এরপরে গল্পের শেষে আমরা দেখতে পাই সানিদের পরিবার আবারও তাদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে, কারণ সানি এখানে আর থাকতে চায় না। তার পুরো পরিবার সহ আমেরিকা শিফট হয়ে যাবে। এরপরে পার হয়ে যায় 46টা বছর। সানি আবারও তাদের সেই পুরনো বাড়িটা দেখতে এসেছে যেখানে তারা আগে থাকতো। সানি আজকে সঙ্গে করে তার গ্র্যান্ড ডটারকেও নিয়ে এসেছে। আর জি মারা যাওয়ার পরে সেই বাড়িটা এখন সানির মায়ের নামে হয়ে গিয়েছে, কিন্তু সানির মায়ের মৃত্যুর পরে এই বাড়ির মালিক এখন আলটিমেটলি সানি। সে আসলে এই বাড়িটাকে বিক্রি করতে এত বছর পর এখানে এসেছে। তবে রাতের বেলায় এসে সে ওই ঘরে চুলসুকে দেখতে পায়। আশ্চর্যের বিষয় হলো চুলসু দেখতে এখনো সেরকমই যুবকই আছে, যেটা সে 46 বছর আগেও ছিল। চুলসুর হাতে তখন একটা কাগজ ছিল যেখানে সানি লিখেছিল আমি তোমার সঙ্গে দেখা করতে ঠিকই আসবো। এরপর তারা দুইজন একে অপরকে জড়িয়ে ধরে। আর সকাল হলে দেখা যায় সানি এই বাড়িটা বিক্রি না করে আবারও আমেরিকায় চলে যায়। আর এখানেই আমাদের আজকের এই অদ্ভুত ভালোবাসার গল্পটা শেষ হয়ে যায়।